প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন যে করোনা পরিস্থিতি এখনো অনেক খারাপ। আপনারা জানেন যে লকডাউন পরিস্থিতি চলছে। লকডাউনের পরেও করোনা সংক্রমণের হার কোনোভাবে কমানো যাচ্ছে না, সেই সাথে মৃত্যুর হারও কমছে না। কেন কমছে না, কোথায় সমস্যা, কি করলে কমানো যেতে পারে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, দুজনই অনলাইনে যোগ দিয়েছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। আমাদের সাথে আছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন। যদি আজকে তথ্য দিই যে গত এক সপ্তাহে আমরা দেখেছি যে রোগী বাংলাদেশে বেড়েছে ৫৮% এবং একই সময়ে মৃত্যু বেড়েছে ১৯%। সংক্রমণের হার কখনো ৩০, কখনো ৩০-এর বেশি বা ৩০-এর আশেপাশে এভাবে ঘোরাঘুরি করছে। মানে ৩০ মানে তো অনেক বেশি, যেখানে প্রত্যাশা হলো যে ৫-এর নিচে আসলে আমরা স্বস্তি বোধ করতে পারি, কিন্তু ৩০ তো অনেক বেশি। কিন্তু এই যে আমরা লকডাউন দিলাম, লকডাউনের পর কিছুটা বিরতি দিলাম, আবার লকডাউন দিলাম, কঠোর লকডাউন দিলাম, সেটা মানারও অনেকটা চেষ্টা করা হয়েছে, কিন্তু সংক্রমণের হার কমছে না কেন? আপনার স্টাডি কি বলে? ধন্যবাদ আকাশ ভাই, এবং ধন্যবাদ এনটিভি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে সংক্রমণের হারের যে কথাটা বললেন, আমরা প্রায় লাস্ট 2 উইকস এর বেশি ধরে দেখছি যে প্রতি 3 জনে বাংলাদেশে এখন একজনের পজিটিভ আসছে। আমরা যদি টেস্ট করি সেটা 30%, 33%, এভারেজ 25 to 35% এভাবে চলছে। এই সংক্রমণের হারটা আসলে আশঙ্কাজনক সংক্রমণ, এবং এভাবে যখন চলতে থাকে মাসের পর মাস, তখন আমাদের পেশেন্ট অ্যাকুমুলেট হতে থাকে, প্রচুর পেশেন্ট বাড়তে থাকে। এই পেশেন্টের ভিতরে স্বাভাবিকভাবে আমরা 10% তো আপনার হসপিটালে ভর্তি হয়, যেহেতু আমাদের ইমিউন স্ট্যাটাসটা এখনো আমরা অজানা, ভ্যাকসিনের স্ট্যাটাস অনলি মাত্র লেস দেন 3%। 100 জনে 3 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। তো সবকিছু মিলে ইমিউন যে স্ট্যাটাস, এটা খুবই নাজুক বাংলাদেশে। আর সেক্ষেত্রে আমাদের যে ইনফেকশন যে আপনার কন্ট্রোল করার যে মেজার, এই মেজারটাও আপনার মনে হয় না যে খুব একটা সঠিকভাবে কাজ করছে। তো এই কারণে ইনফেকশন বেড়ে যাচ্ছে, এবং ইনফেকশন বেড়ে যাওয়ার কারণে ভালনারেবল গ্রুপদেরকে যেহেতু ভ্যাকসিন আওতা আনা হয় নাই, তারা কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছে এবং তারা কিন্তু আসলে মারা যাচ্ছে। এখন এটার জন্য যে লকডাউনের কথাটা আমরা বলছি, সেই লকডাউনের ব্যাপারটা কিন্তু একটু বুঝতে হবে। আমরা লকডাউন নিচ্ছি, কিন্তু অনেকটা লকডাউন লিকি লকডাউন। কিছু জায়গায় লকডাউন মানুষ মানছে, এবং বেশিরভাগ শহরের বাইরের অঞ্চলগুলোতে মানুষ লকডাউন ঠিক মতো মানছে না। সো আলটিমেটলি আমাদের যে ইনফেকশন ট্রান্সমিশন, সেটা কন্টিনিউ রয়েছে, এবং এই কারণে কিন্তু আমরা ইনফেকশন দেখছি। আর যেহেতু গত ফার্স্ট ওয়েভে বলেন বা সেকেন্ড ওয়েভে বলেন, ওই সময় যে ভাইরাসের স্ট্রেনটা ছিল, এখনকার যে নিউ ভ্যারিয়েন্ট, এটা একটু কোয়াইট ডিফারেন্ট। সো আলটিমেটলি যে স্ট্র্যাটেজি আমাদের প্রথম ওয়েভ বা দ্বিতীয় ওয়েভে কাজ করেছে, সেই একই স্ট্র্যাটেজি হয়তো এই তৃতীয় ওয়েভে কাজ করবে না। তো প্রথম এবং দ্বিতীয় ওয়েভে যে স্ট্র্যাটেজি বা লকডাউন স্ট্র্যাটেজি, তাতে আমরা খুব বেশি কনফিডেন্ট ছিলাম মেবি, সেটা কিন্তু এখন কাজ করছে না। মজার কথা হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় ওয়েভে যে ধরনের স্ট্র্যাটেজি নেওয়া ছিল, সেটা কিন্তু অতটা ইফেক্টিভ না। সেটা যে কাজ করেছে, সেটা শুধুমাত্র মোস্ট প্রবাবলি অন্য একটা কনফাউন্ডিং ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা কন্ট্রোল করতে পারছি না। সো যে হারে সংক্রমণ বাড়ছে, এটা আশঙ্কাজনক। আর এটাকে ফাইট করার জন্য যেসব মেজার নেওয়ার কথা, সেটা স্ট্রিক্ট না। মানুষের ভেতরে জনসচেতনতা তেমন ভাবে আমরা এখনো সৃষ্টি করতে পারিনি, বিশেষ করে এক্সট্রা আরবান এলাকাগুলোতে বা শহরের বাইরের অঞ্চলগুলোতে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে সংক্রমণটা এখন একটা এই পর্যায়ে চলে গেছে। তবে এখনো সময় আছে। জি, আচ্ছা, এটাকে কন্ট্রোল করা আমি মনে করি খুবই জরুরি। তাহলে কিন্তু হ্যাঁ, ঠিক আছে, কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? যদি লকডাউন স্ট্র্যাটেজি যেটা নেওয়া হয়েছে, সেটা যদি কার্যকর না হয়, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এটার ফল আমরা খুব একটা পাচ্ছি না, তাহলে বিকল্প কি হতে পারে, সেটা আপনার কাছে আসবো। আপনি সে ব্যাপারে হয়তো কোনো সাজেশন দিতে পারবেন। আমি ডাক্তার লেলিন চৌধুরী, আপনি যদি একটু বলেন, আপনি কি একই মত পোষণ করেন কিনা যে লকডাউন যে স্ট্র্যাটেজি, সারা বিশ্বে আমরা দেখেছি যে সর্বশেষ মানে রিসোর্ট হিসেবে লকডাউন দেওয়া হয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটা কার্যকরও হয়েছে। বাংলাদেশে যদিও লকডাউন বিভিন্ন সময় দেওয়া হয়েছে, ঠিকভাবে কার্যকর
কার্যকরী করতে পারি নাই, কিন্তু এবার কিন্তু অনেক জায়গায় কিছুটা হলেও কার্যকর হয়েছে, কিন্তু সংক্রমণের হার বা মৃত্যু হার কিন্তু কোনোভাবেই মানে কমেনি। মানে আপনার স্টাডি কি, মানে কেন লকডাউন সত্ত্বেও, ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছি না? ধন্যবাদ। প্রথমে একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আমরা প্রতিদিন যে রোগীর বৃদ্ধি বা রোগীর সংখ্যা দেখছি, এটাকে কিন্তু সংক্রমণের হার বলা উচিত না, বলা উচিত শনাক্তের হার। অর্থাৎ যে পরিমাণ পরীক্ষা হয়েছে তার মধ্যে কতজন শনাক্ত হলো। 17 কোটি মানুষের দেশে 32-33 হাজার অথবা 34 হাজার বা কখনো 40-42 হাজার পরীক্ষা করে কিন্তু কখনোই বলা যায় না যে করোনা ভাইরাসের সংক্রমণের হার বাংলাদেশে কত। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, কেন যেন আমাদের বিশাল একটি জনগোষ্ঠীর মধ্যে একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে লকডাউন দিলেই বোধহয় সংক্রমণ কমে আসবে। বিষয়টা কিন্তু এরকম না। লকডাউন দেয়া হলো, লকডাউনকে সফল করার জন্য কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জনচলাচলকে সীমিত এবং নিয়ন্ত্রিত করতে হবে। দ্বিতীয় কাজ কি, সন্দেহজনক লোকজন, মানে যাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে বা উপসর্গ ন্যূনতম রয়েছে, তাদেরকে টেস্টের আওতায় আনতে হবে। টেস্টের রিপোর্ট দেখে সেই অনুযায়ী আইসোলেশন, ট্রিটমেন্ট, কখনো কোয়ারেন্টাইন, যারা সংস্পর্শে আসবে সেই ব্যবস্থাটা করতে হবে। এবং শুধু ব্যবস্থা না, তাদেরকে এই সময়ে জীবন যাপনের জন্য যা যেভাবে দরকার স্বাস্থ্য বিজ্ঞানসম্মত হবে সেই ব্যবস্থাটা করতে হবে। বাংলাদেশে আমরা এই কাজটি কখনোই করি নাই। বরঞ্চ কি দাঁড়ালো দেখেন, ঈদের আগে 2 সপ্তাহের একটি লকডাউন চলছিল। সেই লকডাউনটা যখন ইতিবাচকতায় পরিবর্তন হবে, অর্থাৎ সংক্রমণের হার যখন কমে আসার, শনাক্তের হার যখন কমে আসার দিকে যাবে, তখন আমরা শিথিল করে দিলাম 8 দিনের জন্য। সারা দেশে কোটি কোটি মানুষের একটা মানে ভিড় করে উপচে পড়া গাদাগাদি করা অবস্থায় আমরা একটা চলাফেরা দেখলাম। ফলে কি দাঁড়ালো, এর আগে লকডাউনে যেটুকু সুবিধা আমরা পেতে পারতাম তার চেয়েও কিন্তু খারাপ একটা অবস্থা তৈরি হলো। আবার 23 তারিখে লকডাউনটা শুরু হলো। লকডাউনটা শুরু হওয়ার পরে আমরা আগের অবস্থায়, অর্থাৎ এই পূর্ববর্তী যে লকডাউন, সেই অবস্থায় ফেরত যাওয়ার অবস্থার দিকে যখন আমরা অগ্রসর হচ্ছি, তখন আবার আমাদের শিল্প কারখানা, গার্মেন্টস ইত্যাদি খুলে দেওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের একটি মানবেতর দাসদের মতো একটি সমাবেশ ঘটানো হলো। তার মধ্যে কিন্তু কি দাঁড়ালো, গত 8 দিনের যে ইতিবাচকতা তৈরি হওয়ার পথে ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। তার মানে আমরা লকডাউন দিয়েছি এই কথা বলে আমরা আত্মপ্রসাদ লাভ করি যে করোনা কমে যাবে। আসলে করোনা লকডাউন তো একটি মানে টেম্পোরারি বা অল্প সময়ের জন্য একটি পদক্ষেপ। করোনাকে প্রতিরোধ করার যে কার্যক্রম, সেইগুলো যদি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে না যাই, তাহলে 10 দিনের বা 7 দিনের লকডাউন দিয়ে করোনা কমে যাবে, এটি আসলে স্বাস্থ্য বিজ্ঞান সম্মত ধারণা না। এটা হতে পারে যুক্তি, মানে যারা অর্থনীতি বা যারা রাষ্ট্রবিজ্ঞান অথবা যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে চর্চা করে তাদের নিজস্ব ধারণা হতে পারে, কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানীরা কিন্তু জানে করোনা কমাতে হলে সত্যিকার অর্থে লকডাউন এবং লকডাউনের আগে আমরা বলি আরোহণ করার জন্য, উপরে ওঠার জন্য পদ্ধতি, এবং লকডাউন থেকে নিচে নেমে আসা এবং অবরোহণের জন্য যে ধাপগুলো, সেগুলো নির্ধারণ করে পুরো পরিকল্পনাটা প্যাকেজ আকারে বাস্তবায়িত করতে হয়। তাহলেই কেবল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসে। ডক্টর লিলি চৌধুরী, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখছি, যতবারই লকডাউন দেওয়া হয়েছে ততবারই এর ব্যত্যয় ঘটানো হয়েছে এবং লকডাউনের যে সুফল সেটা আমরা পাইনি। এবং সর্বশেষ এখন অবস্থা, আমরা খুব নাজুক পরিস্থিতিতে আছি এবং লকডাউন আমাদের কাজ করছে না। এবং লকডাউন মানুষের নেওয়ার ক্ষেত্রেও একটা সহ্য ক্ষমতা বা সক্ষমতা থাকা দরকার মানুষের, সেটাও এখন বোধহয় শেষ হয়ে আসছে। তাহলে বিকল্প কি হতে পারে সেটা আপনাকে জানতে চাইব। তার আগে আমি ডক্টর মেহেদী আকরাম, তার কাছে যদি একটু জানতে চাই, আপনি যদি বলেন যে বাংলাদেশে আসলে লকডাউন যেভাবে কার্যকর করার কথা সেটা আমরা এমন করতে পারছি না পুরোপুরি, যেহেতু এবং বারবার দীর্ঘদিন 2 সপ্তাহ পর কিছু বিরতি দিয়ে আবার 2 সপ্তাহ, মাসের পর মাস আসলে বাংলাদেশের বাস্তবতায় লকডাউন চালানোও সম্ভব না। এই ক্ষেত্রে তাহলে বিকল্প কি হবে? আমাদের অবস্থা তো খুবই নাজুক।
আসলে লকডাউন কাজ করছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লকডাউনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। আর লকডাউনটাকে আমরা শুধুমাত্র একটা ওয়ান অফ স্ট্র্যাটেজি হিসাবে নিচ্ছি। এটা ওয়ান অফ স্ট্র্যাটেজি না। এই যে আমাদের বিজ্ঞ যে হেলথ বিশেষজ্ঞ মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যে বললেন, উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে এটা একটা প্যাকেজ। এর একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং ধীরে ধীরে এটাকে ইমপ্লিমেন্ট করা হয় এবং যখন এটাকে শিথিল করা হয় তারও স্টেজ বাই স্টেজ শিথিল করা হয়। লকডাউনের বিভিন্ন রকমের ধরন থাকতে পারে। লকডাউন মানে হচ্ছে যে ট্রান্সমিশন বন্ধ করার জন্য যেসব পদ্ধতি নিতে হবে সেগুলো, হিউম্যান মোবিলাইজেশনটা বন্ধ করতে হবে, ট্রান্সমিশন কিভাবে বন্ধ করা যায় সেটা করতে হবে। তো লকডাউন আমাদের দেশে খুব বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে নামে মাত্র লকডাউন। সময় মতো ঘোষণা দেওয়া হচ্ছে 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ করে, ঠিক একদিন আগে ঘোষণা দিচ্ছে অথবা 48 ঘন্টা আগে ঘোষণা দিচ্ছে এবং 48 ঘন্টা আগে মত পরিবর্তন হচ্ছে। এটা তো না, এটা একটা 3-4 থেকে 6 মাসের একটা স্ট্র্যাটেজি। তার চূড়ান্ত রূপ বা এক্সট্রিম রূপটা হচ্ছে লকডাউন। সেক্ষেত্রে আমাদেরকে টায়ার বেসড স্ট্র্যাটেজি নিতে হবে, যেমন কোন কোন জায়গায় কি ধরনের সংক্রমণ হচ্ছে, সেখানে কোন ধরনের পদক্ষেপগুলো নিলে লকডাউনটাকে পাস করে না করে, স্ট্রিক্ট লকডাউন না করে কিভাবে সংক্রমণ কমানো যায়। তো যেহেতু এখানে প্ল্যানিং এর ক্ষেত্রে বিশেষজ্ঞ মহলের ইনস্ট্রাকশনটা অথবা আউটলাইনটা কতটুকু কার্যকর হচ্ছে সেটা হচ্ছে বড় ব্যাপার, হচ্ছে ঘোষণা, লকডাউনের ঘোষণা। তো এই ঘোষণা দিয়ে কিন্তু আসলে লকডাউন হবে না। আপনি যদি আমাকে বলেন, আমার কাছে কোনো এক্সট্রা প্রেসক্রিপশন নেই, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে করা হচ্ছে সেভাবেই নিতে হবে। দেশের আর্থসামাজিক অবস্থা, সোশ্যাল স্ট্যাটাস এগুলো বুঝেই একটা পদক্ষেপ নিতে হবে। লকডাউনটা আমরা যেভাবে নাম হিসেবে চিনি, লকডাউন আসলে ব্যাপারটা তা না। লকডাউনের ভিতরে আমরা দেখেছি যুক্তরাজ্যে এমার্জেন্সি সবকিছুই খোলা ছিল। কিছু কিছু সময় লকডাউনের ক্ষেত্রে ডাক বিভাগ খোলা ছিল, হসপিটাল খোলা ছিল, যেসব জরুরি জিনিস সেগুলো খোলা ছিল এবং মানুষের ক্ষেত্রে শুধুমাত্র দেখা গেল যে যারা এসেনশিয়াল ওয়ার্কার তারা কাজ করছে, অন্যরা কাজ করছে বাসার থেকে। কোনো কিছুই পূর্ণভাবে অফ ছিল না ইউকেতে, কিন্তু তারপরও স্ট্রিক্ট লকডাউন ছিল। তো এটা খুব ব্যাপক একটা ব্যাপার। এখানে বিশেষজ্ঞ মহল বসে এর আউটলাইনটা তৈরি করেন এবং স্ট্র্যাটেজিগুলো তৈরি করেন ধাপ বাই ধাপ। বাংলাদেশে লকডাউনটা যেভাবে ইমপ্লিমেন্ট হওয়ার কথা সেভাবে হয়নি। আর লকডাউনের কথা আমরা যেভাবে ধরে নিচ্ছি যে এটা একটা ওষুধ, আমরা লকডাউন দিলে করোনা চলে যাবে, লকডাউন দিলে করোনা চলে যাবে আজীবনের জন্য, ব্যাপারটা তা না। লকডাউনের বাইরেও যেগুলা স্বাস্থ্যবিধি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর স্বাস্থ্যবিধি ছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং টেকনিক্যাল স্ট্র্যাটেজি। আর একটা যেটা বড় দরকার আমি মনে করি যে ভ্যাকসিনেশন। এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভ্যাকসিন রয়ে গেছে স্টোরে, কিন্তু ভ্যাকসিন গুলো আমরা অ্যাডমিনিস্ট্রার করতে পারছি না। আমাদেরকে এখন দরকার 5 থেকে 7 লাখ ভ্যাকসিন। ডক্টর লেলিন চৌধুরী, এই যে আপনি যেটা বলছিলেন যে আসলে লকডাউনের সুফল পেতে হলে যে লকডাউনের যে ফুল প্যাকেজ সেটা আসলে বাস্তবায়ন করা দরকার, আপনারা বারবার সে কথা বলে আসছেন, যারা বিশেষজ্ঞ সবাই এটা বলে আসছেন, কিন্তু বাংলাদেশে যে কোনো কারণেই হোক, প্রশাসনিক কারণে হোক বা পরিকল্পনার অভাবে হোক, যে কোনো কারণেই হোক, আমরা বারবার সেটা ব্যর্থ হয়েছি, সেটা ঠিকমতো করতে পারিনি, যার জন্যে আজ আমরা যে ফলাফল দেখছি। কিন্তু এখন আমাদের তো এটা নিয়ন্ত্রণ করার তো কোনো বিকল্প নাই। কিন্তু লকডাউন যেহেতু কাজ করছে না এবং দীর্ঘদিন লকডাউন চলছে, এবং আপনারা অবশ্যই জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে 5ই আগস্ট পর্যন্ত যে লকডাউন দেয়া আছে, এটার পরে আরও বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা শিথিল করা হতে পারে, এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন লকডাউন চালিয়ে যাওয়া কি কতটা যৌক্তিক হবে বাস্তবতার নিরিখে, অথবা লকডাউন না চালালে সেক্ষেত্রে কি বিকল্প হতে পারে এই করোনা পরিস্থিতিকে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আনার জন্য? আচ্ছা, আমার প্রথম প্রস্তাব হচ্ছে বাংলাদেশে লকডাউন শব্দটাকে নিষিদ্ধ করা হোক। কারণ এটার এত নানাবিধ ধরন উপস্থাপন আমরা দেখেছি, এটি হাস্যরস তৈরি করে। একটা সরকার যদিও লকডাউন বলছে না, সরকার সবসময় বিধিনিষেধ বলে আসছে। আচ্ছা, এই কঠোর বিধিনিষেধ এগুলোকে মানে নিষিদ্ধ করা হোক সোজা কথা। তাহলে আমরা কি করব? দেখুন, করোনা প্রতিরোধের দুটো প্রধান ঢাল। একটি ঢাল হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা। চূড়ান্ত ঢাল বা প্রতিরোধের দেয়াল হচ্ছে টিকা। এর মাঝখানে অনেকগুলো কাজ আছে। আচ্ছা, আজকে 17 মাস আমরা অতিক্রম করেছি। আমাকে বলুন তো, বাংলাদেশের মানুষকে মাস্ক পরানোর জন্য সরকারের পক্ষ থেকে এটাকে নিয়মিত প্রাতিষ্ঠানিক কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়েছে কি? হয় নাই।
আপনি 100 জন নয় 1000 মানুষকে রাস্তা থেকে ডেকে এনে তাদেরকে কিভাবে মাস্ক পরতে হয়, কিভাবে খুলতে হয়, এই সাধারণ মানে প্রথম ABCD এই বিষয়টি একটু দেখাতে বলেন তো, কজনে সঠিকভাবে পারে? আমি নিশ্চিত অধিকাংশই পারবে না। কেন পারবে না? আমি আপনি সহ আমাদের কাউকে কি বলা হয়েছে মাস্কটা কিভাবে পরতে হয় এবং কিভাবে খুলতে হয়, এবং একটা মাস্ক কতক্ষণ পরতে হবে, কোন মাস্কটা একাধিকবার পরা যাবে, কিভাবে পরা যাবে, কিছুই জানানো হয় নাই। অতএব প্রধানতম কাজটা হবে মাস্ক পরার ব্যাপারে মানুষজনকে, আমি উৎসাহিত, উদ্দীপ্ত, উদ্বুদ্ধ এইসব শব্দ বলছি না, বাধ্য, আমি বলছি ট্রেইনড আপ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে। কিভাবে করবেন? এর আগে আপনার প্রোগ্রামে আমরা অনুষ্ঠানে বলেছি যে প্রত্যেকটা এলাকা, পাড়া বা মহল্লাতে একটা ছোট্ট স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করেন, একটা গ্রুপ তৈরি করেন ওই এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে। সেখানে তরুণ, যুবা, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা থাকলো ওই এলাকার বা মহল্লার রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে ক্রিয়াশীল ব্যক্তিরা। একটা টিমে 2 জন করে সদস্য থাকবে, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তারা মানুষকে, তাদেরকে একটু ট্রেন্ড আপ করে নেবো অবশ্য আমরা, তারা বাড়ি বাড়ি গিয়ে দেখাবে কিভাবে মাস্কটা পরতে হয়, খুলতে হয়। এবং আরেকটা ব্যাপার জানাবে, মাস্ক ছাড়া এই বাড়ি বা বাসা থেকে কেউ যেন বাইরে না আসে, যেটা আমরা নির্বাচনের সময় ভোট চাওয়ার সময় করি। এবং একই সাথে কতগুলো কাজ করবে, ওই পরিবারে যদি কারো করোনার লক্ষণ দেখা দেয় তাকে টেস্ট করার ব্যবস্থা করবে বা টেস্ট করতে তারা প্রয়োজনে নিয়ে যাবে। দ্বিতীয় কাজটা হচ্ছে, যদি করোনা কালে ওই পরিবারে কারো অর্থনৈতিক অসুবিধা দেখা দেয় বা খাবারের অসুবিধা, 333-তে টেলিফোন করে বা প্রশাসনের সাথে যোগাযোগ করে তার সেই সমস্যাটা সমাধান করবে। এবং ওই লোকদের বোঝানো হবে টিকাটা কেন নেওয়া দরকার। এই কাজটি করা হোক। এবং দেখুন, এটাকে আমরা একটা কেতাবি ভাষায় বলি জনসম্পৃক্ততা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে কমিউনিটি এনগেজমেন্ট। এই কাজটা কিন্তু আমরা গত 17 মাসে শুরু করতে পারিনি। দ্বিতীয় ব্যাপারটা দেখেন, 17 কোটি মানুষের দেশে করোনাকে ডিটেক্ট বা নির্ণয় করার জন্য টেস্ট করতে হবে। এখন পর্যন্ত আফগানিস্তান বাদে এশিয়ার এই অঞ্চলে আমরা হচ্ছে সর্বনিম্ন টেস্ট করার দেশ। আচ্ছা, আমাদের দামি RT-PCR টেস্ট করতে হবে তা না, আমরা তো র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা, যেটা এই টেস্টটা তো সহজলভ্য করতে পারি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে ওষুধের দোকানে এই কিটটা পাওয়া যায়। যেমন ব্লাড সুগার মাপার কিট, যেমন প্রেগনেন্সি ডিটেক্ট করার কিট পাওয়া যায়, তেমনি কিন্তু এই কিটটা পাওয়া যায়। একজন মানুষ সে নিজে ফার্মেসিতে গিয়ে অথবা বাড়িতে নিজে চেক করে যদি করোনা পজিটিভ দেখে, সে তখন ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তাকে প্রয়োজন পড়লে RT-PCR করাবে অথবা কি করাবে সে ঠিক করে। তার মানে এটাকে আমরা সহজ করতে পারি। এবং দেখেন, এটা আপনারা বলছেন, কিন্তু এটা সরকার করার ক্ষেত্রে সরকারের মনস্তত্ত্ব কি, কেন সরকার এটা করছে না? আচ্ছা, সরকার করছে না, সরকারের পক্ষ থেকে তো আমরা তাদের ভিউটা জানি না, কখনো কখনো আলোচনায় কেউ বলে ফেলে এটা করলে তাদের নিয়ন্ত্রণে থাকবে না পুরো বিষয়টি। দেখুন, নিয়ন্ত্রণ শব্দটি আমাদের মধ্যে না কৌতূহল জায়গায়। একসময় মনে আছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ছিল, যেখানে হওয়া উচিত ক্রিকেট বিকাশ বোর্ড, সেখানে ছিল নিয়ন্ত্রণ বোর্ড। আমাদের এখন দরকার যে আমাদের সত্যিকার অর্থে কি পরিমাণ লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছে, এটা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমার কাজটা এটা প্রথম ধাপ সম্পন্ন হয়ে গেল যে আমার শত্রু এই, তার বিরুদ্ধে আমার এই পরিকল্পনা করতে হবে। সেই কাজটি আমরা করছি না। দ্বিতীয় কাজটি হচ্ছে মানুষজনকে একটা জিনিস বোঝাতে হবে যে তোমার করোনা হলে এটা লুকিয়ে রাখার কোনো বিষয় নাই, তোমাকে আলাদা থাকতে হবে। তুমি যদি বাড়ির কারোর সামনে যেতে চাও, অন্তত 2টা মাস্ক করে যাও, এই সহজ কথাটা বলতে হবে। এখন কিন্তু বাংলাদেশে আমরা কি দেখছি, বিশেষ করে মফস্বলগুলিতে একটা বাড়িতে করোনা আক্রান্ত হয়েছে, তারা কাউকে বলছে না, টেস্ট করছে না, এমনকি মারা যাওয়ার পরে বলছে যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এইটা তো গ্রামেগঞ্জে কমিউনিটি যে গ্রামে এখন যে ছড়িয়ে পড়ছে, এইটা তো আরো মারাত্মক অবস্থা তৈরি করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আপনার কাছে আরো জানতে চাইবো। আমি একটু খন্দকার মেহেদী আকরাম, আপনি টিকা প্রসঙ্গে কথা বলতে শুরু করেছিলেন, সেখানে আমার জানার বিষয় হচ্ছে টিকা, যেহেতু আমরা এই লকডাউনের পরিস্থিতি বা লকডাউন দিয়ে বা স্বাস্থ্যবিধি জনগণকে ওই অর্থে যেভাবে মানার কথা সেভাবে মানছে না, টিকা একটা কার্যকর পদ্ধতি হতে পারে। কিন্তু বাংলাদেশে যদি দেখেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা পিছিয়ে আছি, এখন সরকার আবার নতুন করে গতি সঞ্চার করতে যাচ্ছে টিকা দেওয়ার ক্ষেত্রে। অলরেডি টিকা দেওয়া শুরু হয়েছে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে 7 তারিখ থেকে সারা দেশে
উৎসবের মতো করে করোনার টিকা দেয়া হবে, মানে 7 থেকে 14 এর মধ্যে 7 দিনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার চিন্তা করছে। তো আপনার কি মনে হয় যে আমরা যদি টিকা কি এইভাবে এই গতিতে দিতে পারলে কি বেশ কিছুটা উপকার পাওয়া যাবে? আসলে যেই গতিটার কথা বলা হচ্ছে যে 1 সপ্তাহে আমার ধরে নিচ্ছি যে 6 ওয়ার্কিং ডেতে আপনার 1 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। বাংলাদেশে ইপিআই তে যারা যারা ভ্যাকসিন দিচ্ছে তাদেরকে ইনক্লুড করলে এবং ওই সক্ষমতাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভ্যাকসিন দিতে পারে 5 লক্ষ ডোজ পার ডে। সো যদি এটা তারা আরো বেশি বাড়ায়, আমি জানি না এটা কিভাবে করবে, যদি করতে পারে এবং সেটা যদি সুষ্ঠুভাবে হয়, একজনকে 2টো ভ্যাকসিন না দিয়ে অথবা উল্টাপাল্টা না করে যদি সুষ্ঠুভাবে ভ্যাকসিনটা দিতে পারে, তাহলে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। তবে এখানে একটা কথা বলতে হবে যে এখানে উৎসবের কিছু নেই। বাংলাদেশে ভ্যাকসিন দিতে হবে 21 কোটি ডোজ ভ্যাকসিন, সেখানে 1 কোটি ডোজ দিয়ে উৎসব করার কোনো রকমই কোনো অবকাশ নেই। এটা কন্টিনিউ রাখতে হবে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত। তো সেটা যদি করতে পারে তাহলে হয়তো বুঝতে হবে, এবং আমি ধরে নিচ্ছি যে 1 কোটি ডোজ করে প্রতি সপ্তাহে দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব একটা প্র্যাগম্যাটিক একটা ওয়েল থট আউট একটা ডিসিশন। আমার মনে হয় না যে এটা সম্ভব হবে কন্টিনিউয়াসলি দেওয়া। তবে যদি আমি মনে করি যে যদি দিতে পারে প্রতিদিন 5 থেকে 6 লক্ষ ডোজ কনসিস্টেন্টলি, দ্যাট উড বি অ্যান অ্যাচিভমেন্ট। এবং সেটা যদি দিতে পারে, আমাদের ভ্যাকসিন যে পরিমাণে রিজার্ভ রয়েছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো তার যে রসদ, এটাও আবার ম্যানেজ করতে হবে। তো সবকিছু মিলিয়ে যদি এই স্ট্র্যাটেজিটা তারা চালায়, সেটাই হবে সবচেয়ে একটা যুক্তিযুক্ত একটা ইমিউনাইজেশন, ম্যাস ইমিউনাইজেশনের জন্য একটা কার্যকরী পদক্ষেপ। এটা পৃথিবীর আমি যে দেশে থাকি ইউকে, সেখানে এটা করা হয়েছে। এবং ইউকে তে কিন্তু আমি আপনাকে বলছি যে যারা অ্যাডাল্ট পপুলেশন দিয়ে শুরু করেছে 18 থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, সেখানে কিন্তু প্রায় 75% মানুষকে এখন 2টো করে ডোজ দেওয়া হয়েছে। আর যদি মনে করেন যে হোল পপুলেশন, পুরো ইউকে পপুলেশন, তার কিন্তু 57% মানুষকে কিন্তু তারা ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে, এবং এটা সর্বোচ্চ, কানাডার পরপরই এখন ইউকের অবস্থান। তো এভাবে যদি করা যায় বাংলাদেশে, তাহলে এটা খুবই ভালো একটা কার্যক্রম, এবং আমি মনে করি এটা জরুরি। ইন্ডিয়াকে আমাদেরকে দেখতে হবে যে তারা এমনও হয়েছে যে পৃথিবীর সকল রেকর্ড ভঙ্গ করে তারা প্রতি দিন 70 লক্ষ ভ্যাকসিন দিয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য রেকর্ড ইন দ্য ওয়ার্ল্ড। এবং তারা কনসিস্টেন্টলি 35 to 30 লাখ ভ্যাকসিন পার ডে তে দিচ্ছে। বাংলাদেশ যেহেতু 8 গুণ কম, যে কোনো হিসাবেই করেন 8.5 গুণ কম, জনশক্তি হিসেবে বলেন, জনসংখ্যার হিসেবে বলেন, সেই হিসেবে বাংলাদেশের এখন কত ভ্যাকসিন দেওয়া দরকার? সেই যে 5 লক্ষ করিয়ে আসে, 5-6 লক্ষ। তো এটা করা এখন জরুরি দরকার। ইমিউনাইজেশন শুধু করলে হবে না, আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেশের সেরো সার্ভাইলেন্সটা যেন সুষ্ঠুভাবে বাংলাদেশে করা হয়। প্রতিটা অঞ্চল ভিত্তিক, প্রতিটা বয়স ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, জেলা ভিত্তিক সেরো সার্ভাইলেন্স, এটার ডেটা বাংলাদেশে নেই। বাংলাদেশে যে 2টো ডেটা রয়েছে তার মোটিভ বা এইম ছিল ডিফারেন্ট। একটা ছিল যে বস্তি এলাকায় কি পরিমাণের ইমিউনাইজেশন আছে, সেটা দেখা হয়েছে চিটাগাং এবং ঢাকাতে। আশাব্যঞ্জক রেজাল্ট, 71% বস্তি বসবাসীদের ভেতরে ইমিউনিটি রয়েছে, কিন্তু আমরা জানি না ওভারঅল ইমিউনাইজেশন মানে ওভারঅল সেরো প্রিভ্যালেন্সটা কেমন। আমরা যখন এটা জানবো যে বাংলাদেশে একটা সিস্টেমেটিক ওয়েতে সিরো সার্ভাইলেন্স করার পরে যখন আমরা জানবো যে প্রায় 80% মানুষের শরীরে অ্যান্টিবডি এসেছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের গোল ফুলফিল হয়েছে। তার মানে আমাদের সংক্রমণ এখন অনেকটা হলেও মৃত্যু কমে যাবে অনেক, এমন আমরা দেখছি এক্সাম্পল। সো বাংলাদেশের দুটি দিকে পিছিয়ে আছে প্রতিদিন ভ্যাকসিন দেওয়ার সংখ্যা, আর বাংলাদেশে এখন পর্যন্ত ন্যাশন ওয়াইড সিস্টেমেটিক ওয়েতে একটাও সেরো সার্ভাইলেন্স হয় না। এটা এখন খুবই জরুরি ঠিক এই স্টেজে। অনেক ধন্যবাদ ডক্টর লিলিন চৌধুরী। আপনি যদি একটু বলেন, বিরতিতে যাওয়ার আগে সংক্ষেপে যদি বলেন, এই টিকা দেওয়ার প্রসঙ্গে যেটা সরকার যে ঘোষণা দিয়েছে যে 1 সপ্তাহে 1 কোটি দেওয়ার টার্গেট ঠিক করেছে, যে সেটা অ্যাচিভ করতে পারলে তো ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে সবাইকেই 18 বছর বয়স থেকে আরম্ভ করে সবাইকেই দেয়া হবে গণহারে। সেটার বিষয়ে যদি আপনি কিছু মন্তব্য করতে চান, এবং আমাদের যে কি বলে মজুদ আছে এবং সম্ভাব্য যে আসতে পারে, আমরা যদি শুধু এইভাবে দিতে থাকলেই তো হবে না, আমাদের মজুদও তো থাকতে হবে বা আসতেও তো হবে। ধন্যবাদ। প্রথম কথা, এই জাতীয় উল্লম্ফন মানে লাভ দেওয়ার মতো কথা বলাটার আসলে প্রাসঙ্গিকতা নাই, কিন্তু আমাদের কেউ কেউ বলে ফেলে। আমাদের লক্ষ্যটাই দেশের প্রায়
13 কোটি মানুষকে আমরা টিকা দেব। এর মধ্যে 2 ডোজ নিয়ে ফেলছে প্রায় আমি কম বেশি বলছি 90 লাখের মতো মানুষ। তার মানে আর বাকি মানুষকে আমি কবে টিকা দিতে পারি? আমার টার্গেটটা স্থির করা দরকার হচ্ছে আগামী মার্চের মধ্যে, কারণ জানুয়ারির মধ্যে আমরা 21 কোটি ডোজ টিকা পাবো। এর সাথে আর যদি 5 কোটি ডোজ পরবর্তী 2 মাসে জোগাড় করা যায়, তাহলে কিন্তু আমরা টার্গেটের কাছাকাছি যাব। এটাকে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? ডক্টর আকরাম যথার্থই বলেছে, বাংলাদেশের যে জনসংখ্যা যাদেরকে টিকা দেওয়া দরকার, সেই হিসেবে কিন্তু দৈনিক 5 লক্ষ ডোজ টিকা দিলে কিন্তু আমরা মার্চের আগে আমাদের 80% মানুষকে টিকা দানের মধ্যে আনতে পারবো। ঝামেলাটা অন্য জায়গায়। আমরা টিকাদানকে সহজ না কঠিন কি করব এটা এখনো ঠিক করতে পারিনি। যেমন ধরুন, বাংলাদেশের গ্রামগুলিতে ঘোষণা করা হয়েছে যে কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই তাকে টিকাটা দেওয়া হবে, স্পট রেজিস্ট্রেশন করে। বাংলাদেশের জনসংখ্যার কম বেশি প্রায় 70% গ্রামে বাস করে, তারা এই সুবিধাটা পাচ্ছে। আর বাকি যারা শহরে বাস করে তাদেরকে কিন্তু প্রাক নিবন্ধন বা প্রি রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে মেসেজ আসতে যেতে হবে। প্রি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশনটা করবে তারা সুরক্ষা অ্যাপের মধ্যে দিয়ে। আপনারা সবাই জানেন যে সুরক্ষা অ্যাপ আসলে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না। একই দিনে একই সেন্টারে দুজনে রেজিস্ট্রেশন করলো একই বাসার থেকে। একজন রেজিস্ট্রেশন করার 3 দিন পরে মেসেজ পেলো, আরেকজন 21 দিন পরে মেসেজ পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটা আমরা জানি যে কারণ এটা অটোমেটেড পদ্ধতি না, এখানে ম্যানুয়াল ইনপুট দেওয়ার কিছু বিষয় আছে, ফলে কিন্তু এটা হ্যাফেজার হচ্ছে। তো আমাদের সহজ কথা, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো টিকা কেন্দ্রে যে কেউ তার জাতীয় পরিচয়পত্রটা নিয়ে দেখালে ওইখানে তার জাতীয় পরিচয়টাকে এন্ট্রি করে টিকাটা দিয়ে দিলেই হয়ে যায়, তাকে ওই সময় একটা ডকুমেন্ট দেওয়া হলো। দ্বিতীয় কথা, আরেকটা যেটা আছে, যেটা এখনো সমাধান করা হয় নাই, বাংলাদেশে এখন পর্যন্ত 11,28,00,000 মানুষকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। দেশে টিকা দিতে হবে 13 কোটি মানুষকে। এই যে বাকি 1,70,72 লাখ মানুষ, তারা কিসের ভিত্তিতে টিকাটা নিবে? তারা কি তাদের জন্ম নিবন্ধন সনদ, এসএসসি সার্টিফিকেট, ক্লাস 1-এ ভর্তি অথবা কি কি সেটা তো বলতে হবে, সেটা কিন্তু এখনো বলা হয় নাই। তার মানে আমি শুরুতেই কিন্তু একটি অংশ মানুষকে, মানে 1,70,00,000 মানুষকে হিসাবের বাইরে রেখে যাত্রাটা শুরু করছি। খন্দকার মেহেদী আকরাম, এখন হাসপাতাল পরিস্থিতির দিকে আসি। এখন যেহেতু সংক্রমণের হার বেশি এবং মানুষকে অনেককেই হাসপাতালে যেতে হচ্ছে, কিন্তু হাসপাতালে বাংলাদেশের অবস্থা জানেন আপনি যে কোনো হাসপাতালেই জায়গা নেই, শয্যা তো নাই, আইসিইউর অবস্থা এমন যে একজন মারা না গেলে সেখানে আরেকজনকে ঠাঁই দেওয়া যাচ্ছে না। তাহলে যেহেতু আমাদের সহসা এই সংক্রমণ কমে আসবে এমন কোনো আলামত বা স্ট্র্যাটেজি বা এমন কোনো বিষয় নেই, বেশ কিছুদিন ধরেই এটা চলতে পারে ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে এই সংকট মোকাবেলায় কি করা যেতে পারে? ধন্যবাদ। আসলে প্রথম দুটো ওয়েভে বা প্রথম যে পর্যায়ে করোনার সংক্রমণ হয়েছিল গত বছর এবং এই বছরের শুরুতে, এক্ষেত্রে কিন্তু শহরাঞ্চল ভিত্তিক একটা মানে সংক্রমণের অবস্থা ছিল এবং সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, শহরে কিন্তু মানুষের ট্রিটমেন্টের একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেটা একেবারেই অপ্রতুল। আমরা যদি আপনার বর্ডার অঞ্চলগুলোর জেলাগুলোর দিকে তাকাই অথবা পেরিফেরি সকল অঞ্চলে, ইভেন যেখানে টারশিয়ারি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও প্রিপেয়ার্ডনেসটা তেমন ছিল না। প্রিপেয়ার্ডনেসটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রিপেয়ার্ডনেসটার যখন একটা অ্যাসেসমেন্ট হয় তাকে একটা এস্টিমেশনের মাধ্যমে ক্যাপাসিটি বিল্ডিং একটা জরুরি ছিল। ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে একটা পর্যায় ভিত্তিক ক্যাপাসিটি বিল্ডিং বা স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি বিল্ডিং করা উচিত ছিল, যে আমরা এই 3টি অঞ্চলকে এই জায়গায় আমরা মানে আইসিইউ বেড গুলাকে একত্রিতভুক্ত করব 3টি অঞ্চলের জন্য। তো আমরা পেশেন্টদেরকে ট্রান্সফার করব অ্যাকর্ডিংলি যখন যাদের যেটা দরকার। তো সেটা হয় না। এটা আমরা এই ইউকেতে দেখেছি যে তারা এত ডেভেলপ কান্ট্রি হলেও তাদের আইসিইউ ফ্যাসিলিটিস গুলা ইকুয়ালি সকল হসপিটালে ছিল না, কিন্তু তারা এটাকে অঞ্চল ভিত্তিক একটা এস্টিমেশন করেছে। এই কারণে তারা একটা হসপিটাল থেকে আর একটা হসপিটালে পেশেন্টকে ট্রান্সফার করতে পেরেছিল। আরেকটা যেটা দরকার সেটা হইতেছে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা।
আমাদের সবার ক্ষেত্রে কিন্তু আইসিইউ লাগে না, আমরা আইসিইউ পর্যন্ত নিয়ে যাই অনেক পেশেন্টকে। তার কারণ হচ্ছে যে মধ্যবর্তী যে একটা সাপোর্ট সিস্টেম, এটার একটা ল্যাক রয়েছে, সেটাকে বলা হয় হাই ফ্লো নাজাল ক্যানুলা অক্সিজেন সাপ্লাই। সেটার ক্ষেত্রে আমাদের যে আইসিইউ ফ্যাসিলিটি সেটা দরকার হয় না। আইসিইউটাকেও আমরা এখন লকডাউনের পর্যায়ে নিয়ে গেছি। আইসিইউ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে একদম সর্বোচ্চ যে সার্ভিসটা দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে প্রতিটা আইসিইউ বেডের জন্য এক্সপার্ট নার্স এবং ম্যান পাওয়ার লাগে, শুধুমাত্র একটা বেড হলেও চলে না। যেটা দরকার হাই ফ্লো নাজাল ক্যানুলা, এর যে ক্যাপাসিটি বিল্ডিং সেটা বিজ্ঞানের ভিত্তিতে বা ম্যাথমেটিক্যাল মডেলিং এর ভিত্তিতে বা একটা লামসাম হিসাবের ভিত্তিতে করা উচিত, সেটা হয়েছে বলে আমার মনে হয় না। এবং এই কারণে আমরা দেখছি যে রোগীদের এইরকম একটা চরম দুর্গতি হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলের বাইরের হসপিটালগুলোতে। তো আমরা যদি এখন ধরি যে আমাদের এখানে একটু ল্যাক রয়েছে এবং এই ওয়েভটা যদি কেটেও যায়, আমাদেরকে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আরো দুটো ওয়েভ আসতে পারে বা যে কয়েকটা আবার সংক্রমণ হতে পারে, তার জন্য কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। এবং ক্যাপাসিটি বিল্ডিংটা একটা বৈজ্ঞানিক দৃষ্টিতে করতে হবে। এটা এমন না যে এই হসপিটালে এতটি, এই হসপিটালে এতটি, তা না। এখানে ডিপেন্ড করবে অনেকগুলো ম্যাটারের উপরে। সেটা এখানে অবশ্য আলোচনার বিষয় না, কিন্তু সেটা খুব টেকনিক্যাল ব্যাপার, সেটা করতে হবে। তো আমি মনে করি যে ক্যাপাসিটি বিল্ডিং যদি আমরা এখনো না করতে পারি এবং আমরা যদি ধরে নিই যে করোনা ভাইরাসের সংক্রমণ আর বাড়বে না বা নতুন ওয়েভ আসবে না, তাহলে সেটা আবার অ্যানাদার একটা মিস্টেক হবে। যদি নাও আসে লাকিলি, তারপর আমাদের জন্য আমরা প্রিপেয়ার্ড থাকি এবং তার জন্য যেন প্রতিটা হসপিটালে, জেলা পর্যায়ে, আপনার থানা পর্যায়ে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থার ইমপ্লিমেন্টেশনের একটা সুযোগ থাকে, সেটা করা দরকার। জি, অনেক ধন্যবাদ ডাক্তার লেলিন চৌধুরী। আপনি নিজেই তো প্রত্যক্ষ করছেন যে বাংলাদেশের হাসপাতালের কি অবস্থা। আমরা এই অবস্থা তো দীর্ঘদিন চলতে থাকলে আমাদের তো মৃত্যু কত দেখতে হবে তার ঠিক নাই। যে পদ্ধতিগুলো নেওয়ার কথা সরকার, ধরুন ডাক্তারদের নিয়োগ দেওয়া, নার্সদেরকে নিয়োগ দেওয়ার কথা বলছে, ফিল্ড হাসপাতালের কথা শুনলাম, নানা কিছু শুনলাম যে এই সংকটকালীনটা মোকাবেলা করার জন্য আপনার কাছে কি তথ্য আছে বা এই সংকট মোকাবেলা আর কি করা যেতে পারে? ধন্যবাদ। দুটো ব্যাপার তো, একটা হচ্ছে অক্সিজেন এবং চিকিৎসা, আর একটা হচ্ছে জনবল। ডক্টর আকরাম অক্সিজেন নিয়ে একদম যথার্থ কথাটা বলছে। দেখুন, যে মানুষটির 1 থেকে 10 লিটার অক্সিজেন দরকার প্রতি মিনিটে, তাকে আমরা সাধারণ সিলিন্ডার দিয়ে দিতে পারি অথবা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে। সাধারণ সিলিন্ডারের সাথে যদি আমি একটা বিশেষ মাস্ক বা হাই মাস্ক লাগিয়ে দিই, তাকে 15 লিটার পর্যন্ত আমরা প্রতি মিনিটে দিতে পারি। তারপরে যদি আরো দরকার হয়, আমি প্রতি মিনিটে 80 লিটার পর্যন্ত হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে দিতে পারি। তারপরে দরকার হলে আমাকে বাই পাইপ বা সি পাইপ দিয়ে দিতে হয়, বাই পাইপ দিয়ে। তারপরে হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেটর। দেখুন, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এটি কিন্তু আইসিইউতে নিতে হয় না, এটি রোগী যেখানে থাকে তার পাশেই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকলে ওখানে করা যায়। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং আইসিইউ একটি সমার্থক শব্দ হয়ে গিয়েছে, যে কারণেই মানুষ মনে করে যে আইসিইউতে নিতে হবে। তাকে আসলে আইসিইউ নেওয়ার কোনো বিষয় নেই, তাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিতে হবে। আমরা কেন যেন অনেকগুলো বিখ্যাত হাসপাতাল, আমি নাম বলছি না, সেখানেও এই ব্যবস্থা রয়েছে, ফলে কিন্তু সংকটটা আইসিইউ হচ্ছে। আইসিইউর ব্যবহারটা এখন পর্যন্ত অনেক কম, মূলত আপ টু বাই পাইপ পর্যন্ত আমাদের ব্যবহার রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। এটা যদি আমরা লজিক্যাল ব্যবহারটা করতে পারি এবং সিস্টেমেটিক, তাহলে কিন্তু অনেকটা সংকটই আমরা এখানে মোকাবেলা করতে পারি। দ্বিতীয় কথা, এটি অবশ্য আমরা সবাই জানি, আজকে 4000 কেন 40,000 ডাক্তার নিয়োগ দিয়েও কিন্তু আপনি এই অবস্থাটাকে বদলে দিতে পারবেন না। কারণ হচ্ছে সেই ডাক্তারকে তো এই চিকিৎসায় প্রশিক্ষিত করতে হবে। ডাক্তারকে আপনি দাঁড় করালেন, ডাক্তার দুটো হাত নিয়ে তো রোগীকে ভালো করবে না। দেখুন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থাটা কি? সাধারণ সময়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনপ্রতি যে ডাক্তারের অনুপাতটা ঠিক করেছে, বাংলাদেশে তার থেকে অনেক কম ডাক্তার আগের থেকে রয়েছে, এবং নার্সের সংখ্যা তারও চেয়ে আরো অনেক কম। এই ডাক্তার, এই নার্স দিয়ে আমরা গত 17 মাস একটি অসম লড়াইয়ে অবতীর্ণ রয়েছি। এই সময়কালের মধ্যেই তো উচিত ছিল যে বেকার ডাক্তার অথবা যারা রিক্রুটেড ডাক্তার, মানে পরীক্ষা নিয়ে যাদের ঠিক করা হয়েছে, এদেরকে নিয়োগ দিয়ে, নার্সদের নিয়োগ দিয়ে যতটা সম্ভব যুদ্ধক্ষেত্রটা গুছিয়ে ফেলা
সেটা করা হয়নি। ঝামেলা হলো যখনই কোনো প্রবলেম আসে তখনই আমরা বলি ডাক্তার নিয়োগ দিব, নার্স নিয়োগ দিব, এটা কিনবো ওটা কিনবো। যেই মুহূর্তে প্রবলেমটা কমে যায় তখন করে কি আমরা আবার ভুলে যাই। নইলে গত 17 মাসের শিক্ষায় তো আমাদের আগেই দরকার ছিল অন্তত আরো 1000 ডাক্তার। প্রচুর কিন্তু পোস্ট এখনো খালি আছে, তাদের নিয়োগ দিয়ে এবং নার্স নিয়োগ দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রটাকে আমাদের পক্ষে আনার জন্য শক্তির ভারসাম্যটা, সেটা কিন্তু আমরা করিনি। এখন আপনি দেখেন, আমি মানে নিশ্চয়তা দিয়ে বলছি, আবার যদি আগামী 1 সপ্তাহের মধ্যে কমে যায় সবাই এটা ভুলে যাবে। যেমন 1 বছর আগেরও বেশি সময়, 13 মাস আগে বলা হয়েছিল প্রত্যেকটা জেলায় আইসিইউ করা হবে। যেই মুহূর্তে রোগী কমে গেল সবাই কিন্তু আইসিইউর কথা ভুলে গেল। আবার এখন রোগী বেড়েছে, আইসিইউর কথা মনে হয়েছে। আসলে এরকম অ্যাডহক ভিত্তিতে না, তো একটি পরিপূর্ণ স্থির প্রোগ্রাম পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়নটা অগ্রসর করে নিতে হবে। যদি এটা করা যায় তাহলে আমরা চিকিৎসা ব্যবস্থাতেও পরিবর্তন আনতে পারবো। আর যদি বক্তৃতার মতো করে আমরা আইসিইউ করতে চাই তাহলে কিন্তু হবে না। জি, ধন্যবাদ। খন্দকার মেহেদী আকরাম, আপনি বলছিলেন যে আমরা এখন যে ডেল্টা ভেরিয়েন্টের মুখোমুখি হচ্ছি, এর পরে এইটা যদি আমরা মোকাবেলা করতেও পারি, কিন্তু এর পরে আবারও অন্য ঢেউ আসতে পারে, সেরকম একটা আশঙ্কার কথা বলছিলেন। আবার মানে কোন ধরনের বা কখন কোন ধরনের ঢেউ আসতে হবে, এই ধরনের কোনো গবেষণা বা এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? তথ্যের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে নির্ভর করে ইউকেতে যে সময়ে ঢেউগুলো আসে বা এক্সপেক্ট, যেমন আমরা কিন্তু আরেকটা এক্সপেক্ট করছি ইউকেতে অটামে যে আমাদের একটা বড় একটা ধাক্কা আসতে পারে। আমরা কিন্তু ইউকেতে এখন থার্ড ওয়েভে আছি। গত 7 দিন 8 দিন ধরে সংক্রমণ কিছুটা কমছে, যদিও আমরা এখনো বুঝতে পারছি না ইউকেতে যে কেন কমছে। ইউকেতে এখন কমছে দেখে খুশি না, আমরা এখন চিন্তা করতেছি কেন কমছে, এখানে কি ডেটার কোনো মারপ্যাচ আছে কিনা, এটা নিয়ে এখন সায়েন্টিস্টরা কথা বলছে। সো ইউকেতে এখন যে ওয়েভটা আসছে এটা কমছে, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে অটামে আরেকটা আসবে, তার একটা সম্ভাবনা আছে। গভর্নমেন্ট ইজ প্রিপেয়ার্ড ফর দ্যাট, এবং তারা ওই সময় অটামে আসলে কি করবে সেই প্ল্যানিং অলরেডি ইন প্লেস আমরা তৈরি করে আছি। এখানে বাংলাদেশে কখন ওয়েভ আসবে এর নিয়ে অনেক কথা হয়েছে, এর নিয়ে আমাদের যা বিশেষজ্ঞ মহল অনেক কথা বলেছেন, অনেকে সলিটারি ভাবে মানে নিজেরা এককভাবে বলেছেন, এবং অনেক সময় আমরা ব্যাপারটা চলে আসছে যে আর কোনো ওয়েভ আসবে না, কিংবা শীতে বাংলাদেশে ওয়েভ আসবে অথবা গরমে আসবে, এরকম কথাবার্তা। এটা আসলে ডিপেন্ড করে বাংলাদেশে মেজারমেন্টের উপরে, আমাদের যে আর ফ্যাক্টর, আর নাম্বার, রিপ্রোডাকশন রেট কেমন চলছে এগুলোর উপরে, এবং আমরা কিভাবে মেজার নিচ্ছি তার উপরে। স্পেসিফিকলি আমি বলতে পারবো না বাংলাদেশে ঠিক কখন ওয়েভ আসবে। বাংলাদেশে যে ওয়েভটা আসে এখন কিন্তু এই ওয়েভটা কন্টিনিউ হচ্ছে। এখন এই ওয়েভটা কখন শেষ হবে এটা হচ্ছে দেখার ব্যাপার। আমরা যেটা আশা করতে পারি, সকল মেজারমেন্ট যদি আমরা ঠিক মতো নিতে পারি তাহলে হয়তো আগামী মাস পর্যন্ত আমরা ওয়েট করব প্ল্যাটুতে পৌঁছতে এবং তারপরে কমতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আবার 2-3 মাস পর আর একটা ওয়েভ আসবে, কারণ আমরা এটা দেখছি প্রিভিয়াসলি যে প্রতি 2-3 মাস পর পর এক একটা নতুন করে ওয়েভ আসছে। সো বাংলাদেশেও তাই, ইন্ডিয়াতেও তাই আসবে এটা ধারণা করছে। এর জন্য দরকার স্পেসিফিক ম্যাথমেটিক্যাল মডেলিং, এর জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে টেস্ট অ্যান্ড ট্রেসিং। সেটা যদি না থাকে, ম্যাথমেটিক্যাল মডেল ফেল, ম্যাথমেটিক্যাল মডেল কাজ করে না যদি আমাদের টেস্টের সংখ্যা না বাড়ে এবং আমাদের যে মিটিগেশন মেজার কি হবে সেটা সায়েন্টিফিক্যালি না নেওয়া হয়। তো সেখানে ল্যাক হয়েছে, সেজন্য প্রেডিক্ট করা খুব কঠিন। তবে ওয়েভ আসবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। কখন আসবে স্পেসিফিকলি এটা বলার ক্ষমতা আমার নেই। যেটুকু আন্দাজের মতো বলা যায় সেটা হচ্ছে এভরি 3 মান্থস অথবা 2.5 মান্থ আমরা ওয়েভটা দেখব, যতক্ষণ পর্যন্ত দেশে ইমিউনাইজেশন স্ট্যাটাসটা বাড়ানো না হয়। তো এটাই তো আপনার কোশ্চেন ছিল যে কখন আসবে। নতুন ভ্যারিয়েন্টের কোনো প্রয়োজন পড়বে না, এক্সিস্টিং ভ্যারিয়েন্ট দিয়েই হবে। এবং সত্যি কথা বলতে কি, ডেল্টা ভ্যারিয়েন্টকে পরাভূত করার মতো ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা খুবই খুবই কম। ভাইরোলজির হিসেবে যেটা বলা যায় যে এই ডেল্টা ভ্যারিয়েন্টটার রিপ্রোডাকশন রেট 8 পর্যন্ত এক্সপেক্ট করা হচ্ছে ম্যাথমেটিক্যালি। এবং আপনি জানেন যে এটাকে এখন মিজলস মাম্পসের সাথে তুলনা করা হচ্ছে, তার সমূহ কারণেই এটা করা হচ্ছে। এখন যে আমরা ভাইরাসটা উহান ভ্যারিয়েন্ট দেখেছি তার ম্যাক্সিমাম আর নাম্বার বা রিপ্রোডাকশন রেট 2.5 পৌঁছেছে, কিন্তু এখন আমরা দেখছি এটা 8 পর্যন্ত পৌঁছেছে, সেটা খুবই হাই। এই হাই লেভেলে কোনো ভাইরাস যদি কোনো কমিউনিটিতে এক্সিস্ট থাকে, তাকে পরাভূত করে নতুন আরেকটি ভাইরাস যার রিপ্রোডাকশন রেট 8 উপরে হতে হবে, তার আসার সম্ভাবনা কতটা নেই। সো নতুন ভ্যারিয়েন্ট আসবে, এই ভয়ের চেয়ে এখন দরকার যেই ভ্যারিয়েন্ট আছে তার কন্ট্রোল, এবং এই ভ্যারিয়েন্টই ওয়েভ আসতে পারে আগামীতে, এটাই আমি মনে করি। ধন্যবাদ ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, অনেক ধন্যবাদ। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে
পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুনলেন বিশেষজ্ঞের কথা। আমরা এখন খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছি, এটা আমাদের ভুললে চলবে না এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেদের যে মাস্ক পরা, নিজেদের সতর্ক থাকা, নিজের জন্য এবং নিজের পরিবার এবং সমাজ এবং প্রতিবেশী সবার জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। আসুন আমরা সতর্ক থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা এই করোনা ভাইরাস থেকে যাতে মুক্ত হতে পারি। সবাই ভালো থাকবেন।